আমি গার্গী দাস, WBCS 2018 এক্সিকিউটিভ ক্যাডারে সিলেক্টেড হয়েছে। তো আজকে আমরা আমাদের এই ইন্টারভিউ সিরিজে অন্য এক পর্বে চলে এসেছি। আর আজকে আমাদের সাথে আছে শ্রী কল্যাণ কুমার ঘোষাল। উনি 2018 WBCS ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস ক্যাডারে সিলেক্টেড হয়েছে। তো প্রথমেই কল্যাণ দাকে অনেক অনেক শুভেচ্ছা এই সাফল্যের জন্য। আর ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সম্পূর্ণ টিমের তরফ থেকে, যে উনি আজকে নিজের ব্যস্ততম জীবনের মধ্য থেকে একটু টাইম বার করেছেন আর নিজের স্ট্র্যাটেজি বা প্রিপারেশন কিভাবে নিয়েছিলেন সেটা আমাদের সাথে শেয়ার করে দিচ্ছেন। তো প্রথমেই কল্যাণদাকে আমি যে প্রশ্নটা করবো, অ্যাকচুয়ালি প্রশ্ন না, কল্যাণদা সম্পর্কে কিছুটা জেনে নেওয়া যায়, যে কল্যাণদার কোথা থেকে স্কুলিং করেছিলেন, কোন কলেজে পড়েছেন, কি বিষয় নিয়ে পড়েছেন, বা WBCS এর আগে কল্যাণদা অন্য কোন চাকরিতে ছিলেন কিনা। কল্যাণদা, আমরা খুব খুশি আজকে আপনাকে আমাদের সাথে পেয়ে। তো আপনি যদি জানান যে আপনার ব্যাকগ্রাউন্ড, স্কুল, কলেজ, এই বিষয়। আমার তরফ থেকেও সম্পূর্ণ টিমকে অনেক অসংখ্য ধন্যবাদ আমাকে এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। আমি শ্রী কল্যাণ কুমার ঘোষাল। আমি অ্যাকচুয়ালি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে আসছি। আমার মাধ্যমিকটা আমি পাশ করেছিলাম আমার গ্রামের স্কুল মারগ্রাম হাই স্কুল থেকে। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক থেকে বিএড অবধি আমি কমপ্লিট করেছি বিশ্বভারতী শান্তিনিকেতন থেকে, এবং এখান থেকে গণিতে আমি সাম্মানিক ডিগ্রি অর্জন করেছি এবং গণিতেই মাস্টার ডিগ্রিটাও অ্যাপ্লাইড গণিত বিদ্যাতে করেছি। এবং তারপরে বিএড কোর্স কমপ্লিট করার পরে আমি বর্তমানে বসিরহাটের কাছে বেলগড়িয়া হরিচরণ হাই স্কুলে গণিতের শিক্ষক হিসাবে বর্তমানে সেখানে নিযুক্ত আছি। আর আমার WBCS এর স্বপ্নটা দেখাটা শুরু একদম যখন আমার প্রায় জ্ঞান হয়েছে সেই অবস্থা থেকেই। আমার মা যেহেতু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হিসাবে কর্মরত, মায়ের সেন্টারে যেসব CDPO এবং BDO যখন ভিজিটে আসতেন তাদেরকে দেখে আমার খুব মনে হতো যে এদের চাকরিটা কি করে হয়, এনারা কিভাবে নিযুক্ত হয়। সেই হিসাবে আমি মায়ের অফিসের তৎকালীন দু একজন CDPO মহাশয়েরও খুব সান্নিধ্যে এসেছিলাম, যারা আমাকে বলেছিল যে এই চাকরিগুলো কিভাবে পেতে হয়। সেদিন থেকেই হয়তো স্বপ্ন দেখাটা শুরু হয়েছিল। বাস্তবে এতদিনে হয়তো সেই স্বপ্নটা সফল হলো। অসংখ্য ধন্যবাদ কল্যাণদাকে। আমরা জানলাম যে উনি হয়তো স্কুল কলেজের ফাঁকে তারপরে স্কুলের চাকরি, কিন্তু ছোটবেলা থেকে উনি নিজের স্বপ্নটি দেখেছেন, নিজের মাকে দেখেছেন যে BDO অফিসের আন্ডারে কাজ করতে, বা অন্যান্য পারিপার্শ্বিক অন্যান্য সবাইকে দেখেছিলেন। তখন থেকে কিন্তু ওনার মনে এই সিভিল সার্ভিসের প্রতি একটা ঝোঁক ছিল, কিন্তু হয়তো কোনো কারণে তিনি সেই প্রতি নিজের যে বলতে পারেন প্রেম, সেটাকে সেইভাবে সেই সুযোগ হয়ে ওঠেনি যে সেটাকে কন্টিনিউ করবেন। কিন্তু তারপরে কিন্তু উনি যখন সুযোগ পেয়েছেন সেটাকে তিনি অবশ্যই সেটাকে কন্টিনিউ করেছেন, আর আজকে তিনি একজন সফলতম সিভিল সার্ভেন্ট। তাহলে কল্যাণদা, আপনাকে আমি এই পরের প্রশ্নটা এইভাবে জিজ্ঞেস করতে চাই যে এই আপনি তো বললেন আপনি শিক্ষকতা করেন, তো শিক্ষকতা করতে করতে সিভিল সার্ভেন্ট হওয়া, এই যে জার্নিটা, কারণ আমরা জানি শিক্ষকতার ক্ষেত্রে আপনাদের সোমবার থেকে শনিবার অবধি স্কুল থাকে, তো ছুটির দিন বলতে একটা দিন, সেটা রবিবার, আর সারাদিন অনেক প্রতি মানে আমার নিজেরও মানে ছোট ছোট বাচ্চাদের প্রতি পড়ানোর পেশেন্সটা খুবই কম অ্যাকচুয়ালি বলতে গেলে। মানে নিজে পড়া আর অন্যকে পড়ানো, এই দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। তো সারাদিনই একটা মেন্টাল প্রেশার থাকে যে বাচ্চাদের পিছনে চিৎকার চাচামিচি এই সমস্ত করা, তারপরে নিজের সেই স্বপ্নটাকে জিয়ে রাখা এবং সিভিল সার্ভেন্ট হওয়ার জন্য বা WBCS এর মতো একটা কঠিন পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার করা, এই জার্নিটা আপনার কেমন ছিল? জার্নিটা আমার আবার আরেকটু সংযোজন আছে, আমার একটু ট্রেন জার্নিও ছিল। তা এই সমস্ত জার্নির মধ্যেও আমি যেন একটা আনন্দ খুঁজে পেতাম যে WBCS এর জন্য একটু পড়াশোনা করব, হয়তো সেই জন্য এটাকে এগিয়ে নিয়ে যেতে পেরেছিলাম। তা আমি যেহেতু শিক্ষকতা পেশা এমন একটি পেশা যেখানে নির্দিষ্ট সময় ক্লাসের পরে নির্দিষ্ট সময় আমাদের কিন্তু অফ পিরিয়ড থাকে, সেই অফ পিরিয়ডগুলোতে আমি চেষ্টা করতাম যাতে করে আমার রিভিশনের কোনো জিনিস সেখানে আমি পড়তাম, বা আমার জার্নির পথে সেখানে আমি ট্রেনে বা বাসে আমার মোবাইলটার সঙ্গে সবসময় থাকতো, মোবাইলে যেন সবসময় আমার চোখ ঘেটে থাকতো। আমাকে লোকজন ট্রেনে বলতো যে তুমি তো কোনো কথাই বলো না বেশি,
তা হয়তো আমি তাদেরকে সেদিন কিছু বলতে পারিনি, কারণ আমার কনসেন্ট্রেশনটা থাকতো মোবাইলে, যে আমি মোবাইলে কিছু পড়ছি পিডিএফ ফর্মে, সেটা আমার কোনো রিভিশন পেপার হোক কি প্রিপারেশনের জন্য যেগুলো আমার অল্প পড়লে হয়ে যাবে সেরকম কোনো জিনিস আমি ট্রেনে, বাসে বা স্কুলে মোবাইল দিয়ে পড়াশোনা করেছি। সেজন্য টেকনোলজির একটা বড় অবদান আমার এক্ষেত্রে রয়ে গেছে প্রিপারেশনের ক্ষেত্রে। কারণ ওই যে ছোট ছোট টাইমগুলো, সেই টাইমগুলোকে আমি ইউটিলাইজ করতে পেরেছি বা চেষ্টা করতাম। সেই হিসাবে এই একটা সুযোগ। এবং বাড়ি ফেরার পরে নির্দিষ্ট যে রুটিন, তারপরে বাড়ি ফেরার পরে মানে কতক্ষণ সময় আমার ফ্রেশের জন্য লাগতে পারে, সে হাফ অ্যান আওয়ার বা 1 আওয়ার যেদিন যেরকম হতো, তারপরে নির্দিষ্ট একটা টাইম যে আমাকে WBCS এর জন্য পড়তেই হবে, সেটাকে আমার ফিক্স ছিল যে আমার রাত্রিবেলা আমাকে এতক্ষণ সেটাকে কমপ্লিট করতেই হবে। সেটা যতক্ষণ আমি দেরিতে বসবো আমি দেরিতে উঠবো, কিন্তু পড়াশোনাটা আমাকে কন্টিনিউ করতেই হবে। সেই হিসাবে আমি টাইম ম্যানেজটা এইভাবে করতাম, গ্যাপ পিরিয়ড দিয়ে আমি টাইম ম্যানেজটা করতাম বেসিক্যালি। এবং শিক্ষকতা চাকরি বলে একটা সুবিধা ছিল, যেহেতু আমাদের ভ্যাকেশনগুলো একটু লং ভ্যাকেশন থাকে, ভ্যাকেশন টাইমগুলো আমি ফুললি ইউটিলাইজ করতাম, যাতে করে আমার যখন রেগুলার লাইফ চলছে তখন আমার হয়তো একটু কম প্রিপারেশন হলেও ভ্যাকেশন সময়টাতে আমি অনেকটাই মেকআপ করে নিতে পারতাম আমার যে ল্যাকিং সেগুলো। ধন্যবাদ কল্যাণদা। তাহলে কল্যাণদার মুখে আমরা শুনলাম যে নিজের অবসর সময় মানে যতটুকু তুমি পাও সেটাকে তুমি কি করে প্রপারলি ইউটিলাইজ করবে নিজের প্রিপারেশনের জন্য। এক্ষেত্রে আমি কিন্তু কল্যাণদার সাথে মিলও পেলাম, কারণ আমিও আমারও ট্রেন জার্নি করে ব্লকে যেতে হয়। সেক্ষেত্রে দেখছিল যে ট্রেনে অন্যান্য সব কিছু লোক বলে যে তুমি কি করছো, মানে কথা বলে না, কিরকম টাইপের মেয়ে যে একসাথে যাচ্ছি, ধরুন মাসের পর মানুষ যাচ্ছি, কিন্তু 1 ঘন্টার জার্নি কিন্তু কেউ কথা বলে না, সারাক্ষণ মোবাইলের মধ্যে গুঁজে থাকে। কিন্তু এটাই আমি দর্শক বন্ধুদের বলবো যে কিছু পেতে হলে তোমাকে কিন্তু কিছু হারাতে হবে অবশ্যই। যেমন কল্যাণদা বললেন যে ক্লাসের মাঝে যে ফ্রি পিরিয়ডটা উনি পেতেন, সেই সময়ও কিন্তু উনি মোবাইলে PDF ইউজ করে বা দেখে নিজের পড়াশোনাটা কিন্তু চালিয়ে যেতেন। আমি যারা ওয়ার্কিং, যারা কর্মরত, কোনো না কোনো কাজের সাথে যুক্ত, তাদের সকলকে বলবো যে টাইম তোমার কাছে কম থাকতে পারে, হয়তো যে বাড়িতে বসে পড়ছে তার থেকে তোমার কাছে টাইম কম, কিন্তু তোমাকে যদি সাফল্য পেতে হয় তাহলে ওই কম টাইমের মধ্যেই কিন্তু তোমাকে নিজের মতো টাইম খুঁজে পেতে হবে। তুমি যখন সাকসেসফুল হবে সেটা সেই যে সাকসেসের খুশি না, সেটা একমাত্র তোমার নিজস্ব। তো তোমার সাকসেসের জন্য অন্য কেউ ভাববে না, তোমাকে নিজেই ভাবতে হবে। তাই নিজের ব্যস্ততম জীবনের মধ্যে থেকে কি করে পড়াশোনার টাইমটা পার করবে সেটাও তোমার। আর এক্ষেত্রে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে তুমি কতটা চাও, কারণ তোমার চাওয়ার উপরেই সবকিছু ডিপেন্ড করছে। তাই জন্য তুমি যদি চাও তাহলে তোমাকে তো এটুকুনি করতেই হবে। এবার কল্যাণদাকে আমি আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করে নেবো। সেই প্রশ্নটা হচ্ছে যে কল্যাণদা, আজকাল অনেকেই বলছে যে প্রথমে প্রিলিটা পাস করে যাই, তারপর মেন্সের পড়া করবো। এই বিষয়ে কি মতামত? মানে প্রথমে কি স্টুডেন্টরা বা অ্যাসপিরেন্টরা যারা আছে তারা প্রিলি পড়া করবে, প্রিলি পাস করে তারপর মেন্সের পড়া করবে, নাকি একসাথে পড়াশোনা করবে? না, আমার তো মনে হয় গোটা WBCS একটা জার্নি, সেখানে কোনো সিঙ্গেল জার্নি, এখানে কোনো ব্রেক নেই। কারণ প্রিলি পাস করে মেনের জন্য যদি প্রিপারেশন চাই, প্রিলি এবং মেন আলাদা করে কিন্তু WBCS কিছু হয় না। একটা কোশ্চেন এরকম না যে কোনোটা প্রিলিতে আসবে এটা মেনে আসবেই না, কি এটা মেনে আসবে এটা প্রিলিতে আসবেই না, এরকম কিছু ডিমার্কেশন WBCS নেই। সেজন্য আমি মনে করি পুরো পড়াশোনাটা সাইমালটেনিয়াসলি করতে হবে, কিন্তু কিছু কিছু সেক্টরকে আমাদেরকে কিছু কিছু সময় হাইলাইট করতে হবে। প্রিলিমসের জন্য আমাকে কিছু সেক্টর হাইলাইট করতে হবে এবং মেন্সের সময় আমাকে কিছু সেক্টর আলাদা করে হাইলাইট করতে হবে। কিন্তু দুটো পড়াশোনায় একই সঙ্গে হতে হবে, সাইমালটেনিয়াসলি দুটো পড়াশোনা একই সঙ্গে চালাতে হবে। তা নইলে ওই যে গ্যাপ পিরিয়ডটা থাকে প্রিলিমসের রেজাল্ট বেরোনোর পরে, সেই গ্যাপ পিরিয়ডের মধ্যে কিন্তু ফুল প্রিপারেশন নিয়ে মেন দিতে গিয়ে আমার মনে হয় না খুব একটা তাতে লাভ হবে। পুরো প্রিপারেশনটা যদি একটা জার্নি হিসাবে ধরা হয় তাহলে মনে হয় সেটা আমার মনে হয় অনেক ভালো হবে সেক্ষেত্রে। এটা কল্যাণদা একদম ঠিক বলেছেন। ইভেন আমিও তাই বলবো যে তোমরা প্রিলি আর মেন্সটাকে আলাদাভাবে দেখো না, এটা একটাই। কারণ সেইভাবে দেখতে গেলে প্রিলি শুধুমাত্র 25 নম্বরের গ্রামার পোর্শনটা ছাড়া ইংলিশে আর সমস্তটাই কিন্তু মেন্সের সিলেবাস, একই সিলেবাস। তো একই জিনিসই পড়াশোনা হবে, তাহলে তোমরা একসাথে পড়াশোনা শুরু করো। WBCS স্টাইল জার্নি প্রথম থেকে তোমরা মেন্সের টার্গেট নিয়ে পড়ো, তাহলে দেখবে আর আলাদা আলাদা ব্যাপার থাকবে না, একবারে মেন্সের টার্গেট দিয়ে পড়লেই প্রিলিটাও তোমার কভার হয়ে যাবে। এবার কল্যাণদা আপনাকে জিজ্ঞেস করবো
যে WBCS একটা খুব গুরুত্বপূর্ণ পেপার, আবার খুব স্কোরিংও, সেটা হচ্ছে অ্যারিথমেটিক আর রিজনিং এর পেপারটা। 200 নম্বর থাকে। 200 নম্বরে বলতে পারেন যে সব থেকে একমাত্র পেপার WBCS এর ক্ষেত্রে যেখানে আমরা ওই 3টায় আমাদের কুলায় না, আমাদের মনে হয় 4 ঘন্টা অথবা 5 ঘন্টা হলে আমাদের সুবিধা হতো। তো আপনি তো নিজে একজন ম্যাথসের টিচার, নিজে আপনি পড়াচ্ছেন স্কুলে ম্যাথসই, তো ম্যাথসের সাথে বলতে গেলে আমাদের যেমন হয় যে ক্লাস 10 বা ক্লাস 12 এর পরে ম্যাথস থাকে না, কিন্তু আপনি একটা কন্টিনিউয়াস যোগাযোগে বা কন্ট্যাক্টে আছেন ম্যাথসের সাথে। তো সেক্ষেত্রে আপনাকে আমি জিজ্ঞেস করে নেবো, বা আপনি অ্যাসপিরেন্টদের কিভাবে বলবেন যে ওই ম্যাথস আর জিআই যে পেপারটা, সেটা কিভাবে তারা তৈরি করলে 200 নম্বরের প্রশ্নকে তারা 3 ঘন্টায় সঠিকভাবে উত্তর করে আসতে পারে, কারণ কোয়েশ্চেন পেপারটা খুব স্কোরিং হয়। অবশ্যই এক্ষেত্রে WBCS মেন বা WBCS পেতে গেলে একটা বড় ভূমিকা ম্যাথ জিআই পেপারটা থেকে যাচ্ছে। সেক্ষেত্রে আমি বলবো যে শুরু থেকেই ম্যাথ এবং জিআই এই পোর্শনটা যারা ম্যাথ জিআই একটু মনে হবে দুর্বল, তাদেরকে কন্টিনিউয়াস এটাকে প্র্যাকটিস করে যেতেই হবে। সেক্ষেত্রে তাদেরকে নিজেদেরকে হিসাব করতে হবে তাদের স্পিড কতটা হচ্ছে, এবং প্রতিনিয়ত তাদেরকে নিজেদেরকে যাচাই করতে হবে। এবং অ্যারিথমেটিক যে পোর্শনটা আছে সেখানে আমাদের বিগত 2 বছরের প্রশ্ন দেখলে দেখা যাবে যে কোনো একটা জায়গা থেকে বেশি কোশ্চেন আসছে বা কোনো একটা জায়গা থেকে কম কোশ্চেন আসছে, কিন্তু তাই বলে বাকিগুলো যে পড়বো না সেটা না, সমস্তগুলোকে আমাকে পড়তে হবে। এবং যেটা হচ্ছে যে আমাদেরকে খুব বেশি করে প্র্যাকটিস করতে হবে, কারণ এখানে প্র্যাকটিস করে স্পিডটা যত বাড়ানো হবে তত কিন্তু পরীক্ষার হলে গিয়ে কনফিডেন্স লেভেলটাও বেশি থাকবে। এবং আরেকটা কথা বলা হয় যে ম্যাথ যেটা ব্রেনের যে কাজটা করা হয়, ব্রেনের ব্যায়াম ম্যাথ মানে, ম্যাথ আমরা যত করব ব্রেন আমাদের যত সতেজ থাকবে তত কিন্তু আমাদের ক্যালকুলেশনটাও সহজ হবে, এবং পরীক্ষার হলে গিয়ে আমার কনফিডেন্স লেভেলটাও হাই থাকবে যে না আমার ভুল হচ্ছে না, আমি ঠিক করছি। সেক্ষেত্রে আমি বলবো ম্যাথ জিআই এর জন্য যারা ম্যাথ জিআইকে খুব ভালো করে টার্গেট করতে চাইছে তাদেরকে কিন্তু একটা প্রত্যেক দিন কিছু পরিমাণ সময় ম্যাথ জিআই এর জন্য ব্যয় করতেই হবে, এবং সেটা চ্যাপ্টার ওয়াইজ হতে হবে, ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ। এবং জিআই তো আমরা জানি কিছু টাইপস অফ জিআই আছেই, যেগুলো আমাদের কিন্তু স্পেশালি আমাদের প্রতিনিয়ত আমাদের মানে অধ্যয়নের মধ্যে থাকতে হবে। এবং এক্ষেত্রে আমি বলবো যে ক্লাস 10 অবধি সমস্ত ম্যাথসের ফর্মুলা আমরা যদি অ্যারিথমেটিকের মনে রাখি তাহলে আমার মনে হয় যে তাদের ক্ষেত্রে এটা অনেক সুবিধা হবে। সেটা অ্যারিথমেটিক হতে পারে এবং মেনসুরেশনেরও হতে পারে, কারণ 18তে বা 19-এ দেখা যাবে যে মেনসুরেশন কিন্তু অনেক পোর্শন দিয়েছে, সেজন্য মেনসুরেশনটাও এখন অ্যারিথমেটিকের সঙ্গে মেনসুরেশনের দিকেও আমাদের মনে হয় দৃষ্টিপাত করলে ভালো হবে। এবং এটাকে একটা অভ্যাসের মধ্যে পরিণত করতে হবে যে আমরা ম্যাথটাকে রেগুলার প্র্যাকটিস করব, কারণ যদি কেউ মেনে ম্যাথ জিআই পেপারে কম হয়ে যায় তাহলে কিন্তু তার ক্ষেত্রে সেই মেকআপটা করা কিন্তু খুব প্রবলেম হবে, কারণ ম্যাথ জিআই এমনই একটা সাবজেক্ট যে পেলে আমরা খুব ভালো হবে, নইলে খুব খারাপ হবে। সেজন্য আমি মনে করি এটা চ্যাপ্টার ওয়াইজ একটা প্রিপারেশন এবং রেগুলার একটা প্রিপারেশন রাখা দরকার, তাতে আমাদের স্পিডটা বাড়বে এবং ভুলভ্রান্তির যে কনফিডেন্স যে ভুলভ্রান্তি হচ্ছে না সেটাও মনে হয় আমরা পেতে পারি। ধন্যবাদ কল্যাণদা। ম্যাথস জিআই নিয়ে আপনি তো বললেন, কারণ এটা ইভেন আমার পক্ষেও খুব অসুবিধা ছিল। আমার মনে আছে আমরা যে 2018 পরীক্ষাটা কোয়ালিফাই করেছি, মানে ম্যাথসটা কঠিন তো ছিল না, কিন্তু অনেক লেন্দি ছিল, মানে বড় বড় প্রশ্ন খুব সহজে সলভ করতে পারছি না। তো আমার নিজের মনে আছে আমি খুব একটা খারাপ প্র্যাকটিসে ছিলাম না ম্যাথসে, কিন্তু তাও মানে কিছুটা সময় পর যখন দেখছি যে 1 ঘন্টা হয়ে গেছে কিন্তু আমার 20টা বা 30টা প্রশ্নের উত্তর আমি করে উঠতে পারিনি, তখন যেটা হয় যে আমরা নার্ভাস হয়ে যাই। তো নার্ভাস হয়ে গিয়ে তখন আর মানে জানা অঙ্কগুলোও হয় কি যে আমাদের ভুল হয়ে যায়। তো এই নার্ভাসনেসটা, যেহেতু আপনি একজন নিজে ম্যাথসের টিচার, তো এই নার্ভাসনেসটা যেমন পরীক্ষার হলে ধরুন অনেক সময় হয়ে গেল কিন্তু অঙ্ক করতে পারছি না, আমি নার্ভাস হয়ে গিয়ে জানা প্রশ্ন আমি করতে পারছি না, জানা ফর্মুলা আমি ভুলে গেছি, ফলে কি হয় ম্যাথসে আমি আটকে গেলাম। আর বাকি যে 100 নম্বরের রিজনিং আছে যেগুলো সোজা, যেগুলো খুব ইজিলি হয়ে যাবে, সেগুলো আমি করতেই পারলাম না, কারণ সময় নেই। তো এই যে নার্ভাসনেসটাকে কাটিয়ে আপনি কিভাবে, আপনার মনে, আপনি যেহেতু অলরেডি ম্যাথসের টিচার, আপনার কি মনে হয় যে মানে একজন স্টুডেন্ট যখন সে ম্যাথসের পেপারটা পাবে সে প্রথমে অ্যারিথমেটিক পোর্শনটা অ্যাটেম্প্ট করবে না প্রথমে রিজনিং পোর্শনটা অ্যাটেম্প্ট করবে, মানে আপনার মতামত স্টুডেন্টের জন্য কি হবে? এক্ষেত্রে আমার মনে হয় যদি কারো ম্যাথসে কনফিডেন্স ভালো থাকে
যেহেতু সে ম্যাথস ভালো পারে, তাহলে সে ম্যাথস পোর্শনটা দিয়ে অ্যান্সার করা শুরু করুক। অথবা যদি তার ম্যাথসে যদি দুর্বলতা কিছুটা থেকে থাকে, তাহলে আমি মনে করি তাকে জিআই পোর্শন দিয়ে শুরু করাটা উচিত। কিন্তু এক্ষেত্রে আমার যেটা মনে হয় যে যেখানেই নার্ভাসনেসটা আমার কাজ করবে, সেখানে সেই জায়গাটাকে স্টপ রেখে আমি একটু অন্য দিকটায় চলে যাই। যদি আমি ম্যাথে একটু ভুলভ্রান্তি হচ্ছে, তাহলে আমি একটু জিআই গেলাম। একটুখানি জিআই করার পরে ব্রেনটা যদি একটুখানি শান্ত হয়, তাহলে আমার দেখা যাচ্ছে অনেক প্রশ্ন আবার সমাধান হয়, পরে আমাদের যেরকম হয় অনেক সময়। এবং আমি মনে করি যে প্রত্যেককে আমি এটুকু বলবো যে হচ্ছে না বলে সেইখানে স্টপ হয়ে যেও না। হচ্ছে না সেটা রেখে দাও, পরেরটা চেষ্টা করো, পরেরটা নাহলে তারপরেরটা চেষ্টা করো। 100টা কোশ্চেন দেখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আমার দেখা গেল যে 37 নম্বর প্রশ্ন অব্দি কঠিন আছে, 40 নম্বর প্রশ্নটা আমার হচ্ছে। আমি যদি 37 নম্বর প্রশ্নে থেকে যাই, তা আমি যদি আর না এগোই, তাহলে দেখা যাবে 40 নম্বর প্রশ্নটা আমি দেখলামই না, সেক্ষেত্রে আমার টাচ করা এগিয়ে পিছিয়ে গেল। সেজন্য আমি বলবো যে টোটালি 100টা করে 200টা কোশ্চেন প্রত্যেকে দেখো, এবং দেখার পরে যেটা তোমার সহজ মনে হবে তুমি সেই পোর্শনে গিয়ে অ্যাটেম্পটা শুরু করো। তাতে হয়তো 10 মিনিট সময় চলে যেতে পারে, কিন্তু ডিসিশন নিতে হয়তো সুবিধা হবে, এবং সেটা হয়তো মনের দিক থেকে অনেক জোর হবে যে আমি কিছুটা পারবো, তাহলে ঠিক আছে আমি শুরু করি, তাহলে আমার অন্য দিকটা অনেকটা এগিয়ে যাবে। হ্যাঁ, এইটা কল্যাণদা খুব ভালো একটা উপায় বলেছেন। মানে 2018 পরীক্ষার আগে কল্যাণদাকে যদি পেতাম, তাহলে আমারও ম্যাথস পরীক্ষাটা আরো ভালো হতো। কারণ কল্যাণদা যেটা বললেন আমার সাথে এক্স্যাক্টলি তাই হয়েছিল, যে আমি একটা সময় খুব নার্ভাস হয়ে গেছিলাম, আর সেই সময় ছেড়ে তারপরে রিজনিং ধরেছিলাম। কিন্তু আলটিমেটলি যে সময় যে জায়গাটায় আমি ম্যাথসে নার্ভাস হয়ে গেছিলাম, তারপরের প্রশ্নগুলো খুব ইজি ছিল। ফলে 4-5টা জানা প্রশ্ন আমি জাস্ট ওভারলুক করে গেছি, যে আমি দেখতেই পাইনি যে প্রশ্নগুলো আছে, যেগুলো হয়তো কয়েক সেকেন্ড লাগে। তাই স্টুডেন্টদের বলবো যে যেভাবে কল্যাণদা বললেন যে তোমরা নার্ভাস যদি হয়ে যাও, তাহলে সেটা ছেড়ে তোমরা রিজনিং এর কোনো প্রশ্ন ধরো। কিন্তু অবশ্যই 200টা প্রশ্ন যেন তোমাদের দেখা থাকে। এমন না হয় যে বাড়িতে এসে যখন কোয়েশ্চেন পেপারটা তুমি দেখছো, উত্তর মেলাচ্ছ, তখন এমন যেন না হয় যে না আরে এই 4-5টা প্রশ্ন তো আমি পারতাম, কিন্তু আমি তো দেখিনি প্রশ্নটা। এই জিনিসটা যেন তোমাদের সাথে না হয়, সেজন্য কল্যাণদা যেটা বললেন সেটা অবশ্যই আমাদের ফলো উচিত। এরপর বললাম না আরেকটা খুব টাফ সাবজেক্ট বা টাফ পেপার বলতে পারেন, সেটা হচ্ছে সায়েন্স, টেকনোলজি, জেনারেল নলেজ আর কারেন্ট অ্যাফেয়ার্স। এই পোর্শনটা, এর সাথে আমাদের একটা ইভিএস পোর্শনও থাকে, এনভায়রনমেন্টাল সায়েন্স। তো এই সায়েন্স টেকনোলজির পোর্শনটা এমনই একটা পোর্শন, আমি নিজে সায়েন্সের স্টুডেন্ট, আমি নিজে ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, কিন্তু তাও আমার মনে হয়েছে যে আমি কিছুই জানি না। বেসিক্যালি এমন এমন প্রশ্ন আছে ওই পোর্শন থেকে যে বেসিক্যালি আমি করতে পারি না। আমি সায়েন্সের স্টুডেন্ট হয়ে এই প্রবলেমটা হয়। আমার মনে হয় যে অন্যান্য আর্টস বা কমার্সের স্টুডেন্ট যারা বহুদিন আগে সায়েন্সের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা আরেকটু বেশি হয়। তো এক্ষেত্রে আপনি কিভাবে সায়েন্স, টেকনোলজি আর এনভায়রনমেন্টাল সায়েন্সটার প্রিপারেশন নিয়েছিলেন? সায়েন্সের পোর্শনটা বলতে গেলে আমাদের যেটা ন্যাচারালি আমার যেটা মনে হয়েছে যে মেনের ক্ষেত্রে সায়েন্স পেপারটাতে ফিজিক্স এবং কেমিস্ট্রির উপরে বেশি জোর দেওয়া হয়। তা সেক্ষেত্রে আমি বলবো যারা মেন দেবে তাদের ফিজিক্স এবং কেমিস্ট্রির কিছু সিলেক্টেড পেপারের সেটা ক্লাস 12-এর যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ডটা একটু ফলো করতে, যেমন কেমিক্যাল বন্ডিং পেপার, ফ্রিকশন পেপার, এবং যে অর্গানিক যে পোর্শনটা আছে সেটা একটুখানি টাচ করতে পারলে ভালো হয় 12-এর পেপারটা। তখন এখন যে লেভেলের কোশ্চেনটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি পেপারে, তাতে আমার মনে হয় সেটা কিন্তু মাধ্যমিক লেভেল দিয়ে মেনের কোশ্চেনটাকে ঠিকঠাক ফেস করা যাবে না। তাতে একটুখানি যদি এইচএস এর পোর্শনটা আমরা যদি সামান্য একটুখানিও রপ্ত করতে পারি, তাহলে আমার মনে হচ্ছে কেমিস্ট্রি পোর্শনটা এবং ফিজিক্স পোর্শনটা কিছুটা হলেও অ্যান্সার করা যাবে। এবং সায়েন্স টেকনোলজি পোর্শনটা আমিও খুব একটা এতে থাকি না কোনোবারই যে সেফ জোনে, কিন্তু আমি টেকনোলজির ক্ষেত্রে আমি বলবো যে এখানে চোখ কান খোলা রাখাটা খুব জরুরি। আমার যেটা মনে হয়েছে যে চোখ কান খোলা রাখাটা খুব জরুরি। প্রতিদিনের যে নিউজ পেপার এবং যে নতুন যে ইনোভেশন যেগুলো হচ্ছে সেইগুলো থেকে যদি কেউ একটুখানি চোখ কান খোলা রেখে যদি কালেকশন করতে পারে এবং তার একটু ডিটেলও যদি পড়া যায়, তাহলে আমার মনে হয়েছে যে অনেকটা সহজ হতে পারে বিষয়টা এক্ষেত্রে। এটা আপনি ঠিকই বললেন। এই জিনিসটা আমারও তাই মনে হয় যে এখন ক্লাস 10-এর লেভেলটা ছেড়ে যদি কেউ একটু ক্লাস 11-12-এর লেভেলটা, যেটা অর্গানিক পোর্শনটা একটু বেশি আছে, বা কেমিস্ট্রিতে একটু বেশি মেটালার্জি পোর্শন আছে, ফিজিক্সের ক্ষেত্রে আরেকটু ডিটেলে, তো এই জিনিসটা স্টুডেন্টরা করতে পারে। তাহলে হয়তো তারা যখন প্রশ্নপত্রটা পাবে তখন একটু বেশি কনফিডেন্স ফিল করবে যে না, এই প্রশ্নগুলো আমার জানা। এবার কল্যাণদা, আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছি যে আমরা পড়ছি, আমরা পড়ে যাচ্ছি, যারা কর্মরত তারা কর্মরত অবস্থাতে পড়ছে,
কিন্তু এক্ষেত্রে একটা সেলফ ইভ্যালুয়েশনের ব্যাপার আসে, আমার পড়াটা যে ঠিক ডাইরেকশনে হচ্ছে, আমি যে ভুল ডাইরেকশনে যাচ্ছি না, বা আমি যখন উত্তরপত্রগুলো লিখছি তো সেটা যে আমার ঠিকঠাক হচ্ছে, স্পেশালি বাংলা আর ইংলিশ ডেসক্রিপটিভের ক্ষেত্রে। তো এইটা স্টুডেন্টরা অনেক সময় জিজ্ঞেস করে যে দিদি সেলফ ইভ্যালুয়েশন আমি কি করে করবো, আমার লেখাটা যে সঠিক হচ্ছে এটা আমি কি করে ইভ্যালুয়েট করবো। তো আপনি কিভাবে সেলফ ইভ্যালুয়েট করতেন নিজের লেখা বা নিজের যে প্রিপারেশনটাকে, অথবা আপনি স্টুডেন্টদের কি মানে এই ব্যাপারে নিজেরা সেলফ ইভ্যালুয়েশন কিভাবে করবে সে ব্যাপারে আপনার কি মতামত, বা আপনি কি সাজেশন দেবেন স্টুডেন্টদেরকে? বাংলা ইংরেজির ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে যে এখানে কিন্তু আমরা কিন্তু কেউ লিটারেচারের পরীক্ষা দিতে যাচ্ছি না। বাংলা এবং ইংরেজির আমরা এখানে সবাই ল্যাঙ্গুয়েজের উপর পরীক্ষা দিতে যাচ্ছি, এবং অ্যাজ এ সিভিল সার্ভেন্ট তাকে কমন পিপুলের সঙ্গে মেলামেশা করতে হবে, এবং যে সাবজেক্টগুলো থাকবে সেগুলো যেন খুব সাধারণ ভাষায় হয়। অনেকেরই ধারণা থাকে যে প্রচন্ড জটিল ভাষায় লিখলে হয়তো আমার ক্যারি করবে নাম্বারটা বেশি বা কিছু। আমার এক্ষেত্রে সম্পূর্ণ অন্যরকম ধারণা, যে পুরো জিনিসটাকে খুব সহজ সরল ভাষায় লেখো, এবং সেখানে বাংলার ক্ষেত্রে যে আমরা এটা ধরি রুলসটা যে সাবজেক্ট অবজেক্ট ভার্ব, এবং ইংলিশের ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই ফরমেশনটা যেন কখনো গন্ডগোল না হয়, এবং যে জিনিসটা লিখতে বলা হয়েছে যেন সেই জিনিসের উপরে লেখা হয়। মাত্রাতিরিক্ত লেখার কোনো মানে নেই, এবং সেই জিনিসটাকে যাতে টাচ না করছে এরকম কিছু লেখা যেন সেখানে না থাকে, যেন পরীক্ষক বুঝতে পারেন, যে খাতা দেখবেন তিনি যেন বুঝতে পারেন যে হ্যাঁ, যে বিষয়টাতে লিখছে, যে বিষয়টা দেওয়া হয়েছে প্রশ্নে, সেই বিষয়টা অন্তপক্ষে সঠিকভাবে তিনি বুঝেছেন, তারপরে উত্তরটা লিখতে শুরু করেছেন। সেই জন্য প্রশ্নপত্র পড়া এবং প্রতিনিয়ত যে লেখার যে বিষয়টা, তাতে আমি মনে করি যে দুটো ফরমেশন, বাক্য গঠনের যে ফরমেশন সেটাকে ঠিকঠাক করা, এবং সামান্য কিছু যদি হয় কারেন্ট ডেটা যদি দেওয়া যায় সেরকম লেখা যদি হয়, তাহলেই আমার মনে হয় নিজের মূল্যায়নটা ঠিকঠাক করা যাবে। আমি ওইগুলো দিতে পারছি কিনা, আমার ওইটুকু ওয়ার্ড লিমিটের মধ্যে আমি এই কিছু ইনপুট করতে পারছি কিনা, কারণ ওয়ার্ড লিমিট যেহেতু আছে সেজন্য আমি প্রচুর কিছু লিখতে জানি, কিন্তু দেখা গেল 300 ওয়ার্ডের পরে আমার মূল কথাগুলো লেখা আছে। সেক্ষেত্রে তো পরীক্ষক আর 300 ওয়ার্ডের পরে তো তারা ধৈর্য থাকবে না, যে কি লেখা আছে পড়ার ধৈর্য থাকবে না। আমি মনে করি যে ওয়ার্ড লিমিটের মধ্যে থেকে যতটুকু দরকার প্রয়োজনের তুলনায় অতিরিক্ত না লিখে যতটুকু দরকার ততটুকু লিখলেই, এবং সহজ সরল ভাষায় লিখলেই মনে হয় বেশি নাম্বার ক্যারি করবে। এটা আমিও সকলকে বলি যে সহজ সরল ভাষায় লেখো, বেশি কঠিন কঠিন শব্দ ইউজ করার দরকার নেই। কারণ আমরা সিভিল সার্ভিসের জন্য পড়াশোনা করছি, আমরা কোনো লিটারেচার নিয়ে সাহিত্য চর্চার স্টুডেন্টও না, বা সাহিত্য চর্চা করতেও যাচ্ছি না। তো সেক্ষেত্রে কিছু বেসিক যেগুলো নলেজ, যে ফরম্যাট ঠিক রাখা, ওয়ার্ড লিমিট গুলো নিজেদের রাখা, কিছু কারেন্ট অ্যাফেয়ার্সে যদি কিছু কোশ্চেন তোমরা ওই নিজের লেখার মধ্যে ঢোকাতে পারো, তো এই যে ছোট ছোট যে জিনিসগুলো সেগুলো খেয়াল রাখলেই আর সহজ সরল ভাষায় লিখলেই আমার মনে হয় যে আমরা ভালো নম্বর পাবো। আমাদের এই প্রথম সেকশনে যেখানে আমরা মেনলি প্রিলি আর মেন্স এর কম্পালসারি পেপার গুলো নিয়ে কথা বলছি কল্যাণদার সাথে, সেখানে আমি আরেকটা প্রশ্ন কল্যাণদাকে করে নেবো। এটা অনেক স্টুডেন্টরা আমাকেও করেছেন, আশা করছি কল্যাণদা এই ব্যাপারে কিছু বলবেন। যে কল্যাণদা, আপনি বললেন যে সারাদিন আপনি অল্প স্বল্প যখন ক্লাসের মধ্যে সময় পান তখন পড়ছেন, ট্রেনে যেতে যেতে যখন সময় পান সেই সময়টা পড়ছেন, কিন্তু বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে আপনার মেন পড়াটা শুরু হয়। সেক্ষেত্রে আশা করছি 7টা অথবা 8টা থেকে আপনি পড়াশোনা শুরু করছেন। তো ওই রোজ 7টা থেকে 8টা অবধি, আর 7টা থেকে বা 8টা থেকে যে পড়াটা আপনার শুরু হচ্ছে, আপনি কতক্ষণ রাতে পড়তেন? আর এই যে 4-5 ঘন্টার একটা সময়, এই সময়টাকে স্টুডেন্টরা নিজেদের, যারা কর্মরত স্পেশালি, তারা নিজেদের রোজ কি একই প্রত্যেকটা সাবজেক্ট কি রোজ পড়বে, অথবা সপ্তাহে 7 দিন স্পেসিফিক কোনো সাবজেক্ট পড়বে? তো এই যে 7টা থেকে রাত্র অবধি যে সময়টা, এটাকে তারা কিভাবে রুটিন ওয়াইজ সমস্ত সাবজেক্ট কভার করে পড়াশোনাটা চালিয়ে যাবে, এই ব্যাপারে আপনি একটু বলুন। যখন প্রিপারেশনের স্টেজে থাকবে তখন তো আমার তো একটা চাহিদা থাকবে যে আমি হিস্ট্রিটা আমার এতটা প্রিপারেশন করতে বাকি আছে, তখন তো আমি যে সাবজেক্টটা আমার প্রিপারেশনে বাকি থাকবে সেই সাবজেক্টটাকে আমি বেশি করে পড়বো। যেমন শুরুর দিকে আমার জিওগ্রাফি নিয়ে একটা বিশাল ভীতি ছিল, আমার কিন্তু ম্যাক্সিমামটা সময় তখন জিওগ্রাফি নিয়ে কেটে যেত। তারপরে আমি যেটা করেছি, প্রিপারেশন একবার কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন রিভিশন করব তখন কিন্তু আমাকে সাইমালটেনিয়াসলি সব সাবজেক্টগুলোই পড়তে হবে। একই দিনে আমি মিনিমাম 2টো সাবজেক্ট কিন্তু পড়বো, টাইম ডিউরেশনটা ভাগ করে নিয়ে।
কারণ সেক্ষেত্রে আমার মোনোটোনাস ব্যাপারটা মনে হয় একটু কম আসবে, যে আমি 3 ঘন্টা 4 ঘন্টা একই সাবজেক্ট পড়ে যাচ্ছি, সেক্ষেত্রে একটু মজাটা হয়তো কম পাবো, আনন্দটা কম পাবো। যদি আমি দুটো সাবজেক্ট পড়ি তাহলে আমার পড়ার ডিউরেশনটাও ঠিক থাকছে এবং মোনোটোনাস ব্যাপারটা অনেকটা কেটে যাচ্ছে। সেজন্য আমি মনে করি যখন আমরা রিভিশন দেবো বা প্রিপারেশনে একটা স্টেজে চলে যাব, তারপর থেকে আমরা ব্যাপারটাকে ভাগ করে নেবো নিজের মতো করে, যে আমি প্রতিদিন 2টো সাবজেক্ট পড়বো কি 3টে সাবজেক্ট পড়বো, সেটা আমার মনে হয় যে যেভাবে আনন্দ পাবে সে সেভাবে টাইম স্পেলটাকে ভাগ করে নেওয়া উচিত। মোদ্দা কথা আমি মনে করি যে পড়াশোনাটাকে আনন্দভাবে এনজয়ফুলি করলে অনেকটা সহজ সরল হবে এবং সেক্ষেত্রে রেজাল্টটাও মনে হয় খুব তাড়াতাড়ি পাওয়া যেতে পারে। আর দ্বিতীয় কথা, আমি আরেকটা কথা বলবো যে আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো একটা দিকে দুর্বলতা থাকে, কোনো না কোনো সাবজেক্টে দুর্বলতা আমাদের থাকবেই। মানে যেটা আমার ক্ষেত্রে ছিল বলে আমি হয়তো সবার ক্ষেত্রে চাপিয়ে দিচ্ছি জানি না, যদি যার যার ক্ষেত্রে থাকবে, যে পোর্শনটাতে দুর্বলতা আছে সেই পোর্শনটাকে কিন্তু আগে মেকআপ করার চেষ্টা করতে হবে। কারণ WBCS এমনই একটা পরীক্ষা যেখানে কিন্তু সমস্ত সাবজেক্টের ওপরেই তাকে ফোকাস করতে হবে। কোনো একটা সাবজেক্টে দুর্বলতা কিন্তু অন্য সাবজেক্ট দিয়ে ঢেকে দেওয়া যাবে না। সেজন্য আমি মনে করি যে পোর্শনটা দুর্বল আছে সেই পোর্শনটাকে বেশি একটু সময় দিয়ে বাকিগুলোকে সমানভাবে ইউটিলাইজ করতে পারাটাই মানে সবচেয়ে ভালো কাজ হবে। ধন্যবাদ কল্যাণদা। তাহলে তোমাদের কল্যাণদার যেটা বললেন সেটা আমিও বলবো যে প্রথমে যদি তোমরা কোনো সাবজেক্টে দুর্বল হও, সেই সাবজেক্টটা নিজে স্ট্রং করো, প্রথমে সেই সাবজেক্টটার প্রতি একটু বেশি সময় দাও, তারপর নিজের ডেইলি রুটিনটা নিজেদের সুবিধা মতো সাজাও। তোমার যে সাবজেক্টটা পড়তে ভালো লাগে সেই হিসেবে সাজিয়ে নিজেদের প্রত্যেক দিনের রুটিনটা তৈরি করো। আর কল্যাণদা অলরেডি বলেছেন আগে যে ম্যাথস বা জিআই পোর্শনটা কিন্তু রোজ প্র্যাকটিস করো, কারণ ওই জিনিসটা তুমি রোজ প্র্যাকটিস না করলে কিন্তু তুমি ছন্দ হারিয়ে ফেলবে। এরপর কল্যাণদা আমরা আমাদের ইন্টারভিউর দ্বিতীয় পার্টে চলে আসি, সেটা হচ্ছে বেসিক্যালি অপশনাল নিয়ে। গ্রুপ এ এর ক্ষেত্রে এবং গ্রুপ বি এর ক্ষেত্রে অপশনাল সাবজেক্টটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং একটা খুব গুরুত্বপূর্ণ রোলও প্লে করে, কারণ আমাদের 400 নম্বর থাকে অপশনালের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আপনার কাছে তো প্রথম প্রশ্ন আমার যে আপনার অপশনাল আমি জেনেছি সাইকোলজি ছিল, আপনি নিজে একজন ম্যাথসের গ্র্যাজুয়েট, তারপরে আপনি ম্যাথস নিয়ে শিক্ষকতা করছেন, তো কেন ম্যাথমেটিক্স না আর কেন সাইকোলজি? এই প্রশ্নটা মানে প্রথমত তো ক্লিয়ার করুন আগে। প্রথমত মানে এটারও একটা মানে প্রি ব্যাকগ্রাউন্ড আছে, কারণ আমি যখন বিশ্বভারতীতে যাই তখন ওখানে এইচএসে সাইকোলজি পড়ানো হতো, আর্টস স্টুডেন্টসরা সাইকোলজি নিতে পারতেন। তা আমি সেখানে যিনি পড়াতেন তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এই সাবজেক্টটাতে কি পড়ানো হয়। তা তিনি আমাকে বলেছিলেন যে আমি তোমাকে বলতে পারবো না, তুমি যদি সাইকোলজি নিতে তাহলে আমি তোমাকে বলতে পারতাম। পরে আমি একটু চর্চা করেছিলাম যে সাইকোলজিতে কি পড়ানো হয়, পরে দেখেছিলাম যে এখানে মানুষের আচার আচরণ নিয়ে পড়ানো হয়। আমার যেটা ভুল ধারণা ছিল যে মানুষের মন নিয়ে পড়ানো হয়, তো সেটা দেখলাম ভুল, মানুষের আচার আচরণ নিয়ে পড়াশোনা হয়। তা সায়েন্সের স্টুডেন্ট এবং ম্যাথের স্টুডেন্ট হওয়ার পরেও আমার যখন দেখলাম যে এখানে একটা অপশনাল পেপার হিসেবে সাইকোলজি আছে, একটা পড়ার সুযোগ আছে, তখন আমি এটাকে করলাম যে ম্যাথসও তো আমাকে তৈরি করতে হবে গ্রাজুয়েশন লেভেলে, তাহলে আমি সাইকোলজিটা এক্ষেত্রে নিই একটা নতুন সাবজেক্ট হিসাবে। এবং এটাও ঠিক যে সাইকোলজিটা একটা স্কোরিং পেপার। আর সাইকোলজিতে যেটা আমার যেটা সবচেয়ে মনে হয়েছিল যে ম্যাথসের পড়েছি আমি, একটা ম্যাচুরিটি লেভেল অর্জন করেছি, সেক্ষেত্রে সাইকোলজিটা যদি আমি পড়ি যে মানুষের আচার আচরণের দিকটা, এটার একটা খুব বাস্তব ব্যবহার সিভিল সার্ভেন্ট হিসাবে আমি করতে পারবো। তার কারণ আমাকে তো সবসময় মানুষজনদের নিয়ে কাজ করতে হবে, তাদেরকে আমি যদি একটু ভালোভাবে ট্রিট করতে পারি তাহলে আমি হয়তো কর্মক্ষেত্রে আরো বেশি সফল হতে পারবো। সেই সম্ভাবনার কথা মাথায় রেখে এবং স্কোরিং এর দিকটাও মাথায় রেখে আমি সাইকোলজিটাকে চুজ করেছিলাম। মানে তোমরা সকলে দেখলে যে মানে তুমি কোন ব্যাকগ্রাউন্ডে সেটা কিন্তু তোমার অপশনালে চুজ করার ক্ষেত্রে একদমই গুরুত্বপূর্ণ নয়, বরঞ্চ তোমার কোন বিষয়টা ভালো লাগে বা যদি এমন কোনো বিষয় নিয়ে তুমি অপশনাল নিতে পারো যেটা হয়তো তুমি পড়ার সুযোগ পাওনি, এখন পাচ্ছ পড়ার সুযোগ। আর যেটা কল্যাণদা বললেন যে যেহেতু সাইকোলজিটা মানুষের আচার আচরণ নিয়ে ডিল করে, তো আর উনি অ্যাজ এ সিভিল সার্ভেন্ট পরে মানুষের আচার আচরণ বোঝাটা একটা ওনার গুরুত্বপূর্ণ কাজের মধ্যে দাঁড়াবে, তো সেক্ষেত্রে ওনার সাইকোলজিটা নেওয়া। তো কল্যাণদা এর পরের যেটা প্রশ্ন, কারণ সাইকোলজি সাবজেক্টটা নিয়ে অনেক স্টুডেন্টেরই অনেক প্রশ্ন থাকে, আপনি সাইকোলজি বাংলা ভার্সনে দিয়েছিলেন অথবা ইংলিশ ভার্সনে দিয়েছিলেন, এটা তো আমার প্রশ্ন। আর যে ভার্সনে দিয়ে থাকুন সেই ভার্সনে মানে বই বা নোটস এইটা কতটা অ্যাভেলেবেল সাইকোলজি অপশনাল, এই ব্যাপারটা যদি বলে তাতে স্টুডেন্টরা যারা ভাবছে যে সাইকোলজি দেখবে
বা এখনো ডিসাইড করে উঠতে পারেনি যে তারা কোন অপশনাল নেবে, সেক্ষেত্রে তারা আপনার থেকে একটু জানতে পারে যে রিসোর্সেস কি কি অ্যাভেলেবেল, তো সেই অনুযায়ী তারা অপশনাল চুজ করতে পারে। আমি অপশনালটা বাংলা ভার্সনে দিয়েছি, এবং আমি মনে করি অপশন ক্ষেত্রে বাংলা বা ইংরেজি এই ভার্সনটা কোনোটা গুরুত্বপূর্ণ না, দুটোরই সমান গুরুত্বপূর্ণ বিষয়। যে ভার্সন না কেন কন্টেন্টের উপরে জোর দিতে হবে, এবং কন্টেন্টটা ঠিক হলেই ভালো মার্কস পাওয়া যাবে। এবং বই এবং মেটেরিয়াল দুটোই কিন্তু সাইকোলজির ক্ষেত্রে অ্যাভেলেবেল আছে। বইয়ের ক্ষেত্রে বাংলা বইয়ের ভার্সন পড়ে সে প্রমোদ বন্ধু সেনগুপ্ত ফলো করতে পারে, এবং ইংলিশের ক্ষেত্রে এসকে মঙ্গল। আমার মানে এই দুটো থাকে, এই দুটো বইকে কম্বাইন করে পড়াশোনা করলেই পুরো সিলেবাসটা তার কমপ্লিট হয়ে যাবে। কিছু পোর্শন বাংলা বই ভালো আছে, কিছু পোর্শন ইংলিশ বই ভালো আছে, এই দুটোকে কম্বাইন করে ভার্সনে দরকার, অন্য বই থেকে যদি দরকার হয় সেটাকে সে নিজের ভার্সনে কনভার্ট করে নিতে পারে। এবং দুটো বইকে পড়াশোনা করলেই আমার মনে হয় যে সঠিকভাবে তার সে এগিয়ে যাবে সাইকোলজির ক্ষেত্রে অন্তত। ধন্যবাদ কল্যাণদা। এই প্রশ্নটা অ্যাকচুয়ালি স্টুডেন্টদের মনে খুব থাকে যে আমি বাংলা ভার্সনে পড়লে ভালো নম্বর পাবো কিনা। তো এটা আমিও বলি, আর আজকে আপনিও বললেন, ইভেন যে কোনো মানে সাকসেসফুল ক্যান্ডিডেটকে যদি আপনি জিজ্ঞেস করেন, আমার মনে হয় যে উত্তরটা একই পাওয়া যাবে, যে তুমি বাংলা ভার্সন পড়ো অথবা ইংলিশ ভার্সন, সেটা কিন্তু ম্যাটার করে না। কারণ পিএসসি নিজেই বলে দিয়েছে যে তুমি বাংলা অথবা ইংলিশ এই দুটোর মধ্যে যে কোনো একটা ভার্সনে লিখতে পারো। তো সেক্ষেত্রে এই যে মিথ একটা আছে বা স্টুডেন্টদের মধ্যে, আমি জানি না এটা কেন ভীতি আছে, তোমরা যে কোনো ভার্সনে লিখতে পারো। আবার অনেক সময় স্টুডেন্টদের মানে এই অসুবিধাটাও, প্রশ্নটাও থাকে যে বাংলা ভার্সনে ভালো বই আর মেটেরিয়াল নাকি অ্যাভেলেবেল না, সেই কারণে তারা মানে বাংলাতে ইংলিশে প্রবলেম হলেও তারা ইংলিশ ভার্সনটা নেয়। তো এটাও একদম না। তবে হ্যাঁ, তোমরা যদি চাও, তো যদি মনে হয় যে কোনো ইংলিশ বইতে কোনো টপিক ভালো করে বেশি লেখা আছে, তো তোমরা সেখান থেকে পড়ে নাও জিনিসটা। কিন্তু পরীক্ষার খাতে আলটিমেটলি গিয়ে তোমরা বাংলাতেই লেখো। বাংলা পড়তে পড়তে ইংলিশ বই তোমরা রেফার করতেই পারো, তাতে কিন্তু বাধা নেই। তো এই জিনিসটা তোমরা করো। ভার্সনটা কিন্তু তোমরা একদমই চিন্তা করো না, যে কোনো ভার্সনেই তোমরা দাও, যদি ঠিকঠাক কন্টেন্টটা তোমাদের থাকে অবশ্যই তোমরা ভালো নাম্বার পাবে। কল্যাণদা, আপনাকে এবার একদম মানে জিরো থেকে, আপনি ম্যাথমেটিক্স এর ছিলেন, আপনি একদম জিরো থেকে সাইকোলজি অপশনালটা শুরু করেছেন। তো আমি বলবো একজন স্টুডেন্ট যে ধরুন একদম নতুন সাইকোলজিটা নিয়েছে সাবজেক্ট হিসেবে, অথবা হয়তো নেয়ও নি, আপনার কথা শুনে হয়তো নেবে, তো তাকে আপনি কিভাবে বলবেন যে একদম জিরো থেকে নিজের নোটস বানানো থেকে না ফাইনালি পরীক্ষার দিন লেখা, সেই অবধি সে মানে কিভাবে নিজেকে প্রিপেয়ার করবে? এক্ষেত্রে আমার মনে হয় সবচেয়ে আগে দেখা দরকার যে আমরা যে পরীক্ষাটার জন্য দিতে যাচ্ছি সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস এক্সামিনেশন, এবং এই ডাব্লিউবিসিএস এর একটা নির্দিষ্ট সিলেবাস আছে। সেই সিলেবাসটাকে আগে তাকে ভালো করে ফলো করতে হবে, যে সিলেবাসের মধ্যে আমার কোন কোন জিনিসগুলো আছে, এবং সিলেবাসের মধ্যে যে জিনিসগুলো আছে সেই সমস্ত জিনিসগুলোকে বা চ্যাপ্টারগুলোকে আগে আমাকে একবার অন্তপক্ষে বই থেকে জিনিসগুলো পড়ে নিতে হবে। বই থেকে আমার একবার জিনিসগুলো পড়ে নেওয়ার পরে আমি যদি সেই বই থেকে কিছু এবার আমাকে নোটস বানাতে হবে, কারণ বইয়ের পড়া থাকলে সেটা কিন্তু টোটালটা আমার পড়া আয়ত্তের মধ্যে থাকলো না। বই থেকে আমি যেটা পড়ছি, আমি যদি কিছুটা নিজে হাতে নোটস বানাই তাহলে সেটা আমার আয়ত্তের মধ্যে থাকলো, এবং সেটা আমার পরবর্তীতে পরীক্ষার সময় নোটসটা পড়ে গেলেই আমার অনেকটা কাজ হয়ে যাবে। তাই আমি মনে করি যে প্রথমেই যে সাইকোলজি অপশনাল হিসেবে নিতে যাচ্ছে ডাব্লিউবিসিএস এ, তাকে প্রথম কথা হচ্ছে সে ডাব্লিউবিসিএস এর সাইকোলজি সিলেবাসটা আগে দেখুক, এবং বই থেকে সাইকোলজি যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলোকে সে প্রথমে একবার অন্ততপক্ষে রিডিং দেখ, বুঝুক না বুঝুক বা যতটা বোধগম্য হচ্ছে না হচ্ছে, আমি কি পড়ছি না বুঝতে পারছি না এরকম না ভেবে অন্ততপক্ষে চ্যাপ্টারগুলো একবার থরলি রিডিং দেওয়া হোক। রিডিং দেওয়া হয়ে গেলে জিনিসগুলো যখন তার আয়ত্তের মধ্যে চলে আসবে তখন সে বুঝতে পারবে, যদি কোশ্চেন পেপারটা একটু দেখা হয় তারপরে যে কোন পেপার থেকে কিরকম টাইপের কোশ্চেন আসছে, তখন কিন্তু নিজে থেকে নোটটা একটু বানানোর চেষ্টা করতে হবে। নিজে যতক্ষণ না নোটটা একটু বানানো হচ্ছে ততক্ষণ কিন্তু পরীক্ষার হলে গিয়ে লেখাটা অতটা সহজ হবে না, যদি না আমি বাড়িতে একটুখানি প্রিপারেশন নিয়ে না যাই। এটা যদি কারো রেডিমেড নোটও পড়ে সেক্ষেত্রেও আমি তাকেও বলবো, কিন্তু বাড়িতে একটু লেখার প্র্যাকটিস করে যেতেই হবে, যেহেতু নতুন সাবজেক্ট আমরা পুরোটা পড়ছি একদম জিরো থেকে, সেজন্য বাড়িতে একটু লেখার প্র্যাকটিসটা করলে সুবিধা হয়। ধন্যবাদ কল্যাণদা। আরেকটা স্পেসিফিক একদম তোমাকে প্রশ্ন করছি, যে
স্পেশালি পরীক্ষার দিন বা যখন কেউ নোটস বানাবে স্টুডেন্টরা, তো স্টুডেন্টরা নোটসটাকে নিজেদের কিভাবে বানাবে? একবারে লিখবে না, পয়েন্ট ওয়াইজ লিখবে? আমি জানি না সাইকোলজি সাবজেক্টটার ব্যাপারে, আপনাদের কিছু ডায়াগ্রাম থাকতে পারে, ফ্লো চার্ট থাকতে পারে। তো নোটস বানানোর ক্ষেত্রে সে কোন কোন জিনিসগুলো মাথায় রাখবে? নোটস বানানোর ক্ষেত্রে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে সাইকোলজি এমনই একটা পেপার, একটা কোশ্চেনকে অনেকটা দুটো তিনটে অ্যাঙ্গেলে ঘোরানো যায়। তা সে যখন একটা নোটস তৈরি করছে সেই নোটসটাকে সে কতগুলো প্রশ্নের জন্য ব্যবহার করতে পারবে সেটাকে তাকে মাথায় রাখতে হবে। আমার মনে হয় সেটাকে কোশ্চেন আকারে প্রথমেই লিখে রাখলে ভালো, যে সে কোন এই নোটসটাকে কোন কোন কোশ্চেনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে। এবং সাইকোলজির ক্ষেত্রেও কিন্তু পয়েন্টের কিছু ব্যাপার আছে, পয়েন্ট এবং সাব পয়েন্ট যত বাড়বে এবং ডায়াগ্রাম, তার কারণ পরীক্ষার হলে যে টাইম ম্যানেজমেন্টটা থাকবে, বাড়িতে আমি যতটা নোটসটা তৈরি করছি পরীক্ষার হলে আমি ততটা নোটসটা কিন্তু ডেলিভারি দিতে পারবো না টাইমের অভাবের জন্য, আমার মাথায় থাকলেও। সেক্ষেত্রে আমি বলবো পয়েন্ট, সাব পয়েন্ট এবং ডায়াগ্রাম এর ব্যবহার যত বেশি হবে তাতে নোটের মানও উন্নত হবে এবং নাম্বার তোলার ক্ষেত্রে সহজ হবে। এবং যতগুলো কোশ্চেন থাকবে সেই বেশি সংখ্যক কোশ্চেন অ্যাটেম্প করার ক্ষেত্রেও কিন্তু আমার এটাকে কাজে দেবে। কারণ আমি যদি পয়েন্ট সাব পয়েন্ট লিখে আমি যদি একটু কম তথ্য দিই তাতেও পরীক্ষক বুঝতে পারবেন যে হ্যাঁ এই বিষয়টা সম্বন্ধে তার সম্যক একটা ধারণা আছে। তাই পয়েন্ট, সাব পয়েন্ট এবং ডায়াগ্রাম এই তিনটের ব্যবহার কিন্তু সাইকোলজিতে খুব বেশি হয় নোটস তৈরির ক্ষেত্রে। এবং যখন কোনো একজন নোটস তৈরি করবে তাকে কিন্তু আমি বারবার বলবো এইগুলো ব্যবহার করতেই হবে। এবং সাইকোলজি ডায়াগ্রামের ক্ষেত্রে বলি, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না তাদের ক্ষেত্রে কিন্তু ওই ডায়াগ্রাম গুলোকে আয়ত্ত করা কিন্তু খুব একটা সহজ হবে না। আমি অন্য কাউকে ছোট করছি না, বাড়িতে যদি না প্র্যাকটিস করে, কারণ বিভিন্ন কার্ভ থাকবে, নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ থাকবে, বিভিন্ন রকম কার্ভের ব্যাপার থাকবে। আমার মনে হয় সেইগুলোকে একটু বুঝে নিয়ে বাড়িতে যদি প্র্যাকটিস করা হয় তবেই ডায়াগ্রাম গুলো দিতে হবে, নইলে কিন্তু ডায়াগ্রাম গুলো ভুল হয়ে গেলে, লেখার সঙ্গে ডায়াগ্রামের মিল যদি না থাকে তাহলে কিন্তু পরীক্ষক বুঝতে পারবেন যে এর ভালো ধারণা নেই। যে আমি বলবো ডায়াগ্রাম দিতে গেলে কিন্তু ডায়াগ্রামটাকে একটু বুঝতে হবে, বিভিন্ন কার্ভগুলোকে একটু বুঝতে হবে যে কার্ভটার মিনিংটা কি এবং কার্ভটা এরকম হচ্ছে কেন। পরীক্ষার হলে কিন্তু এক্স্যাক্টলি এটা কিন্তু ভালোভাবে মাথায় রাখতে হবে যে কার্ভগুলো আমি যেন ঠিকঠাক দিতে পারি। যে কার্ভটা আমার নর্মাল ডিস্ট্রিবিউশনে হওয়া দরকার সেটা আমি যদি অন্যরকম করে দিই তাহলে কিন্তু পুরো জিনিসটাই গন্ডগোল হয়ে যাবে। তাই যখন নোটস তৈরি করছে তখন সেটাকে শুধুমাত্র ছবি না দেখে সেটাকে একটু বোঝার চেষ্টা করলে আমার মনে হয় ভালো হবে। তাহলে যেটা কল্যাণদা বললেন যে শুধুমাত্র নোটস কারো মানে কোনো স্যার বা কোনো যদি যেটা অলরেডি পাওয়া যায় যে মেটেরিয়াল সেগুলো যদি তোমরা পড়ো, তার থেকেও নিজের মতো করে সেই জিনিসটাকে বানিয়ে লেখো। আর নিজের লেখাটাকে আরো ভালো করার জন্য সেটাকে তুমি পয়েন্ট, সাব পয়েন্ট, চার্ট দিয়ে, ফ্লো চার্ট দিয়ে, অথবা যদি ডায়াগ্রাম হয় তবে ডায়াগ্রামের ক্ষেত্রে অবশ্যই তোমরা খেয়াল রেখো যে ডায়াগ্রামটা যেন সঠিক হয়। আর যেমন কল্যাণদা বললেন যে যেহেতু বিভিন্ন নর্মাল ডিস্ট্রিবিউশন, বিভিন্ন কার্ভ থাকে সাইকোলজির ক্ষেত্রে, যেগুলোর ক্ষেত্রে হয়তো আমাকে কার্ভটা ড্র করার আগে আমাকে বুঝতে হবে যে ওটা কেন হচ্ছে, নইলে কিন্তু আমরা হয়তো ভুল ড্র করে ফেলবো। তো সেক্ষেত্রে তার জন্য একটা দরকার, যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে প্র্যাকটিস। তোমরা প্র্যাকটিসটা অবশ্যই করো। এই না যে আমার কাছে নোটস আছে, আমার কাছে বই আছে বলে আমি একেবারে ওই বইগুলো আর নোটস গুলো পড়েই একেবারে পরীক্ষার খাতায় লিখে আসবো, এটা না। তোমরা কিন্তু লেখাটা অবশ্যই প্র্যাকটিস করো, আর নিজেদের নোটস বানিয়ে যদি লিখতে পারো সেটা কিন্তু আরো ভালো মার্কস তোমাদের ক্ষেত্রে ক্যারি করবে। অপশনালের ব্যাপারেই কল্যাণদা আপনাকে আরেকটা প্রশ্ন করব, যেটা আমার মনে হয় আপনি একদম ঠিকঠাক উত্তর দিতে পারবেন। আপনি বাংলা ভার্সনে সাইকোলজি লিখেছেন। আমি অপশনাল, আমার অ্যানথ্রোপোলজি ছিল, আমি ইংলিশ ভার্সনে লিখেছি। কিন্তু আমাকেও অনেক স্টুডেন্টরা প্রশ্ন করে যে বাংলা ভার্সনে আপনি যখন লিখছেন, তো আমাদের যেমন পিএসসি তে মেনশন থাকে আপনাকে একটা পেপারে একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ ফলো করতে হবে। তো বাংলা ভার্সনে আপনি যখন লিখছেন তখন কি পার্টিকুলারলি কোনো টার্মের বাংলা অনুবাদটাই কি লিখতে হবে, অথবা সে ওই ইংলিশ টার্মটাকেই বাংলা হরফে লিখতে পারে? আর কিছু কিছু ক্ষেত্রে যেমন কিছু কিছু সাইকোলজিস্টের উক্তি থাকে, সেইটা কি সে ইংলিশে লিখতে পারে? অথবা কোনো সাইকোলজিস্টের নাম, কোনো সায়েন্টিস্টের নাম বা কোনো ডায়াগ্রাম যদি করে, সে যে লেভেলিং গুলো থাকে ডায়াগ্রামে, সেই লেভেলিং গুলো কি ইংলিশে সে করতে পারে? এই মানে এটা আমারও কনফিউশন, আমাকে অনেকে জিজ্ঞেস করে, আমি উত্তর দিতে পারি না। তাই আমার মনে হলো আপনি আজকে বেস্ট পারসন এই উত্তরটা পাওয়ার জন্য। আপনি এই বিষয়ে মানে একদম ক্লিয়ার করে বললে আমার নিজেরও ভালো সুবিধা হবে, আমি কাউকে উত্তর দিতে পারবো। হ্যাঁ, আমরা যখন কোনো উক্তি লিখছি উক্তিটা আমরা ইংলিশ ভার্সনে লিখতেই পারি, পুরো উক্তিটাকে, কিন্তু তাহলে আমাকে পুরো উক্তিটাকে ইংলিশ ভার্সনে লিখতে হবে। উক্তিটার কিছুটা পোর্শন আমি ইংলিশে লিখলাম, আবার তার বাংলা অনুবাদ লিখলাম, এটার কোনো দরকার নেই। আমি পুরো উক্তিটাকেই ইংলিশ ভার্সনে লিখবো। এবং যখন দেখা যাচ্ছে কোনো সাইকোলজিস্টের নাম আমি যদি ইংলিশে লিখে ফেলি, আমার মনে হয় এরকম করাটা উচিত হবে না। নামগুলো অন্তপক্ষে
তাদের আমরা বাংলাতেই লিখি, বাংলা হরফেই লিখি। কিন্তু যদি তার কোনো উক্তি থাকে সেই উক্তিটাকে আমি ইংলিশ ভার্সনে লিখে দিই। এবং দ্বিতীয় কথা হচ্ছে লেবেলিং এর সময় আমাদের যে স্ট্যান্ডার্ড কিছু টার্ম আছে সাইকোলজিতে, সেই স্ট্যান্ডার্ড টার্মগুলোকে আমরা কিন্তু ইংলিশে লিখতে পারি। যেই সব স্ট্যান্ডার্ড টার্মগুলো আমাদের থাকবে সেগুলোকে আমরা ইংলিশে লিখবো। আদারওয়াইজ যেমন ধরুন আমাদের থাকে যে বুদ্ধাঙ্ক বা আইকিউ, এই আইকিউ বা বুদ্ধাঙ্ক, এই আইকিউটা লেখা যেতে পারে, এটাও লিখলেও একই নাম্বার, বুদ্ধাঙ্ক লিখলেও একই ব্যাপার। এটার ক্ষেত্রে আমাদের যেমন দুটোই সড়গড় হয়ে গেছে, ইংলিশটা এবং বাংলাটা, যেটা লিখবো আমাদের কোনো যায় আসবে না। তাই আমি বলবো যে লেবেলিং এর ক্ষেত্রে আমরা ইংলিশ টার্মটা ইউজ করতে পারি, এবং যদি ওখানে একটু সংক্ষেপে লিখি লেবেলিংটা, তাহলে আমার মনে হয় আর একটু ভালো হয়। তাহলে আমার একটু টাইমটাও বেঁচে যাবে এবং একটু দেখে শুনেও ভালো লাগবে। এবং এক্ষেত্রে আর একটা কথা বলি, এক্ষেত্রে কিন্তু একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন খাতার কিন্তু সাইকোলজিতে একটু দরকার হয়। এবং এই যে লেখাগুলো সেক্ষেত্রে একটা কালিতে আঁকলাম আর একটা কালিতে লিখে দিলাম, এরকম করলে আর একটু ভালো হয়। তাতে মনে হয় যে একটু ছবিটাও দেখতে সুন্দর হয় এবং প্রেজেন্টেশনটাও একটু ভালো হয়। ধন্যবাদ। মানে এটা একটা আমারও বহুদিনের কনফিউশন ছিল, যেটা আজকে ক্লিয়ার হলো। আমি কল্যাণদাকে রিকোয়েস্ট করব যে সাইকোলজি বিষয় বা অন্যান্য সমস্ত বিষয়ে যে বইগুলো কল্যাণদা ফলো করেছেন, সেই বইগুলো যদি বুক লিস্টটা মানে প্রোভাইড করে দেন আপনারা, তাহলে আমরা এই ভিডিও ডেসক্রিপশনে সেটা দিয়ে দিতে পারি, আর স্টুডেন্টরা যারা আছে তাদের কিছুটা হলেও হেল্প হবে। বাংলাতে বলতে একটা স্ট্যান্ডার্ড বই হচ্ছে, সেটা হচ্ছে প্রমোদ বন্ধু সেনগুপ্ত, এবং ইংলিশের ক্ষেত্রে এস.কে মঙ্গল এবং মর্গান অ্যান্ড কিং। এই তিনটে বই থাকলেই মোটামুটি আমাদের WBCS এর যে সিলেবাসটা আছে সেটা আমাদের কভার হয়ে যাবে। এবং এই তিনটে বই কিছুটা হলেও সহজবোধ্য এবং খুব যারা সাইকোলজি নতুন সাবজেক্ট নিচ্ছে তাদের ক্ষেত্রে সুবিধা হবে বলে আমার মনে হচ্ছে। এই তিনটে বই থাকলে আর অন্য বই লাগবে বলে আমার মনে হয় না। তাহলে সাইকোলজি অপশনালের জন্য কল্যাণদা বলছেন যে তিনটে বই যথেষ্ট, তোমরা বেশি বই পড়তে যেও না। এইটা মানে স্টুডেন্টদের অ্যাসপিরেন্টদের খুব একটা ভুল ধারণা থাকে যে তারা মনে করে যে বেশি বই পড়লেই হয়তো বেশি নলেজ পেয়ে যাবে, সেরকম কোনো ব্যাপার না। বরঞ্চ আমরা কিন্তু বেশি বই পড়লে আরো বেশি কনফিউজ হয়ে যাব। তার থেকে বেটার হয় যে আমরা একটা অথবা দুটো স্ট্যান্ডার্ড বই পড়ি, তৃতীয় একটা বই আমরা রেফারেন্স হিসেবে স্পেশালি অপশনালের ক্ষেত্রে যখন আমরা নোটস তৈরি করছি সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি।